রাকিব হাসান ছিলেন অবিবাহিত এবং সে মাদকাসক্ত। সে ইয়েবার জন্য 1000 টাকা চায়। আমাদের যে চম্পা বা ওরফে স্বপ্না, সে টাকা দিতে অস্বীকার করে। তখন তাকে 4-5টা থাপ্পড় দেয়। তিনি যেহেতু তার স্ত্রী হিসেবে থাকেন, স্ত্রী হিসেবেই দাবি করেন, সেটি হজম করেন। পরবর্তীতে সে সরি বলে 20 টাকা চায়। এই 20 টাকা দিয়ে সে ঘুমের বড়ি কিনতে যায়। 2টা ঘুমের বড়ি, এই মাইলিন বা মাইলাব না কি জানি বলে, এই ঘুমের বড়ি কিনতে যায়। এই সময় সে মোবাইলটি ফেলে যায়। এই মোবাইল ফেলে যাওয়ার সময় আরেকজন লোক টেলিফোন করে। এই মোবাইলটি আমাদের এই স্বপ্না ধরে দেখেন যে এইটি তারই দলের আরেকজন রিফা, একজন তৃতীয় লিঙ্গের ভদ্রমহিলা। তিনি তার কথাবার্তায় সে বুঝতে পারেন যে আমাদের ভিকটিম রাকিব হাসান শাওনের সাথে তার শারীরিক সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে। যখন ফিরে আসে, দুইজনের ঝগড়াঝাটি হয়, মারামারি হয়। এক পর্যায়ে চম্পা বা ওরফে আমাদের স্বপ্না, সে তার গামছা দিয়ে ওর গলা পেঁচিয়ে তাকে খুন করে পাশের রুমে রেখে দেয়। এবং 4-5 দিন সে এই ডেড বডি ওখানে ছিল। আস্তে আস্তে দুর্গন্ধ যখন শুরু হয়, তখন তার মনে হয়েছে যে এখন ডিসপোজ অফ করতে হবে। সে তখন তার এক কলিগের কাছ থেকে, তার নাম রুম্পা বা রুমি, তিনিও একজন তৃতীয় লিঙ্গের, তার কাছ থেকে একটি পাটের বস্তা আনেন সবজি কেনার কথা বলে। এনে ওই ডেড বডি ওই বস্তার মধ্যে ঢুকান এবং অপেক্ষা করতে থাকেন কখন কারেন্ট যাবে। রাত 8টার সময় কারেন্ট গেলে সে পিছনে গিয়ে একটি সবজি খেতে রেখে আসেন। পরের দিন 3টার সময় এই ডেড বডি আবিষ্কৃত হলে তিনি ভয় পান এবং ভয় পেয়ে গ্রামে যান। গ্রামে গিয়ে তার মনে হয়েছে যে তিনি আসল ঠিকানা দিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন, সুতরাং পুলিশ আসতে পারে। তিনি সেখানে তার ছেলেকে কিছু টাকা পয়সা দিয়ে তিনি নর্থ বেঙ্গলে নিরুদ্দেশে চলে যান। আমাদের প্রেস কনফারেন্সের এই যে ডেকেছিলাম, আমাদের মামলাটা আসলে এখানেই ডিটেক্ট হয়ে গেছে। এখানে আমাদের বক্তব্য শেষ হতে পারত। এখানে আরেকটু কথা আছে। সেই কথাগুলো বলতে গিয়ে আমি তৃতীয় লিঙ্গের যারা সম্প্রদায়ের লোক, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি আরও কিছু কথা আপনাদের বলতে চাই। সেটি হলো, এই 164 ধারার জবানবন্দিতে সে আরও কিছু কথা বলেছে। সে বলেছে যে 12 বছর আগে তিনি যখন জামতলী গ্রামে তার পৈতৃক বাড়িতে থাকতেন, তার ছেলের বয়স যখন 11 মাস, তখন তার স্ত্রী ডায়রিয়া মারা যান। তিনি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এই সময় জামালপুরের যারা তৃতীয় লিঙ্গের আছেন, তার দল দেলু নামে উনি পরিচিত, সেই দলের নেত্রী বা নেতা সেই দেলু, সে ওই এলাকায় মাঝে মাঝে ছাগল কিনতে যেত, সবজি কিনতে যেত, ডিম কিনতে যেত, মুরগি কিনতে যেত। এই সময় তাকে সে প্রলুব্ধ করে যে তুমি তো বিয়ে করোনি, তুমি যদি আমাদের সাথে ভিড়ো তাহলে তোমার টাকা ইনকাম করতে পারবা। এটি তার 164 ধারার জবানবন্দির বক্তব্য। টাকা ইনকাম করতে পারবা, জীবন উপভোগ করতে পারবা এবং গান বাজনা নিয়ে আজীবন আরামায়েশে কাটাতে পারবা। এই বারবার বলায় তিনি একসময় তাদের দলে ফিরে যান এবং 1.5 বছর সে এই দলে, জামালপুরের এই দলে মেয়ে হিসেবে থেকে যান এবং মেয়ে হিসেবেই তিনি চলাফেরা করতেন এবং এই তৃতীয় লিঙ্গের চলাফেরার কলা কৌশল রপ্ত করেন। এই 1.5 বছর পর দেলু তাকে অফার করে যে এখন সময় হয়েছে তোমার ছেলে হতে মেয়ে হওয়ার, তোমার জেন্ডার পরিবর্তন করতে হবে এবং চলো আমরা জেন্ডার পরিবর্তন করে আনি। এরকম ওই সময় তার 5 জন ছিল ওই দলে, যারা ছেলে, তারা মেয়ে হিসেবে কাজ করতেন। এই 5 জনকে বোরকা পরিয়ে যশোরে নিয়ে যাওয়া হয় এক ডাক্তারের কাছে। আমরা ডাক্তারের কথায় পরে আসি। তিনি চিকিৎসা করেন। চিকিৎসাটি করেন হলো, এই প্রথমে তিনি এই দেন এই সার্জিক্যাল ট্রিটমেন্ট, আংশিক সার্জিক্যাল ট্রিটমেন্ট, সাথে হরমোনাল ট্রিটমেন্ট। এবং এই সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং হরমোনাল ট্রিটমেন্ট দেওয়ার পরে, দুইটি আলাদা, সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং হরমোনাল ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদের মধ্যে, আমাদের এই মামলার আসামি সহ তাদের মধ্যে যে পুরুষের যে বৈশিষ্ট্য ছিল শরীরে, এইটি আস্তে আস্তে অবদমিত হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায় এবং সেখানে শারীরিক এবং মানসিকভাবে একটি মেয়ের বৈশিষ্ট্য তার শরীরে ফুটে ওঠে এবং তিনি শরীরে এবং মনে মেয়ে হিসেবেই চলাফেরা করতে থাকেন এবং সে ফিরে আসে তার এর মধ্যে। একসময় সে জামালপুর ছেড়ে ঢাকায় আসে এবং ঢাকায় সে
এই এই সাভারে সে দলের সাথে থাকতো, তাদের দল আছে, এবং তার পূর্ব নাম ছিল মোহাম্মদ নওশাদ। সুতরাং আমরা তাকে পরে এবারে নামকরণ করেছি মোহাম্মদ নওশাদ ওরফে চম্পা ওরফে স্বপ্না। তার পূর্ব ছবি দেখেন এবং পরবর্তী ছবি দেখছেন যে তার সে পূর্ণ একটি নারীতে পরিণত হয়েছে। আমরা এই তার সাথে সাথে আমরা ইয়াকে নিয়ে এসেছিলাম, সেই জামালপুরের ইয়াকে, যে এই তৃতীয় লিঙ্গের সর্দার মোহাম্মদ দেলু, তৃতীয় লিঙ্গ, বয়স 48। তাকে আমরা একটু অসময় ধরেছি যে তার ওইখানে একটি 3 তলা বাড়ির ইনকমপ্লিট আছে, বাড়ির ছবিটা দেখাতে পারেন, ইনকমপ্লিট আছে, এইটি আসলে সে কমপ্লিট করতে পারে নাই। তিনি যেটি স্বীকার করেছেন যে হ্যাঁ তিনি নিয়ে গেছেন 5 জনকে জেন্ডার চেঞ্জ করেছেন এবং তিনি এই কাজই করেন। তিনি আরও স্বীকার করেছেন যে আসলে তিনি নিজে আসলে পুরুষ, তিনি জেন্ডার চেঞ্জ করেন নাই, তিনি পুরুষ মেয়ে হিসেবেই থাকেন এবং তার পরিবারের সাথে পিছন দরজা থেকে যোগাযোগ আছে, তার নাতি নাতনি আছে, এবং তিনি যে মেয়ে সেটি প্রমাণ করার জন্য তিনি আরেকজন পুরুষকে তিনি বিয়ে করেছেন এফিডেভিট করে। আমরা তাকে আর দেখাতে চাই না। তো আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ তাকে করতে হবে, তাকে রিমান্ডে পাঠিয়েছি এবং তিনি আসলে জেন্ডার চেঞ্জ করেছেন কি না এইটি আসলে পরীক্ষা করার দায়িত্ব, এই ক্ষমতা আমাদের নাই। এইটি আমরা রিমান্ড চেয়েছি, রিমান্ডে তাকে আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করবো এবং জিজ্ঞাসাবাদ করে আমরা কোর্টের কাছে অনুমতি চাবো যে এই মেডিকেল পরীক্ষার মাধ্যমে তা নির্ধারিত হোক সে আসলে পুরুষ কিনা। তিনি আরও বলেছেন যে তারও গুরু আছে, তারও অনেক শিষ্য আছে, তার সেই গুরুমা থাকেন ভারতে, এই জন্য প্রতি মাসে গুরুমাকে 8,000 টাকা হুন্ডির মাধ্যমে এই গুরু দক্ষিণা দিতে হয়, নতুবা এই ব্যবসায় থাকা যায় না। আমরা এই যে এত সার্জারি করেছেন সেই অঘটন পটিয়েছি যে ডাক্তার, আমরা নাম বলি না কারণ আমরা এখনও পাই নাই তাকে। আমরা গতকালকে আমরা সারতে চাইছিলাম কাজটা, প্রেস কনফারেন্সও গতকাল করতে চাইছিলাম, ভাবছিলাম আজকে রাতে পাবো, এখনও আমাদের রেট চলতেছে, আমরা আশা করি ডাক্তারকে পাবো। এই ডাক্তারের আবার উনি একজন পল্লী চিকিৎসক এবং উনি MBBS এবং বড় সার্জন লিখে উনি একবার BMDCর শাহজাহানপুর থানায় BMDCর মামলা খেয়েছেন। আমরা ডাক্তারকে পেলে আমরা বলতে পারবো যে কি পরিমাণ সার্জারি তিনি করেছেন। আমরা এর মধ্যে একজনকে জোগাড় করেছিলাম, যে কথা বলেছিলাম যে রিয়া কে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটে। রিয়া আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদেরকে সাপোর্ট করেছে। রিয়া বলেছে যে তিনিও এই ডাক্তারের কাছ থেকে উত্তরাতে তিনি পুরুষ ছিলেন, এখন জেন্ডার চেঞ্জ করে মেয়ে সেজেছেন। আমরা রিফার মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলেছিলাম, ডাক্তার রেট ধরেছেন যে এখন তার লাগে হলো একটি অপারেশন করতে, তিনি মাত্র 1,30,000 টাকা নেন, 10,000 টাকা বোধহয় অগ্রিম দিতে হয়। তো ডাক্তারের পাই দেখি আর এরকম কত কী করেছেন। আমাদের এই ছিল আমাদের মূল বক্তব্য এবং আমরা এই দিকটা কখনো চিন্তা করি নাই, এই দিকটা আমরা যেতে পারি নাই, এই দিকটা তাদের কথাবার্তা এসেছে। এখন ডাক্তারকে গ্রেপ্তার করলেই আমরা আরও ভিতরে ঢুকতে পারবো। এজন্য এই আলাদা একটি খুনের মামলার বাইরে এই সংক্রান্ত একটি মামলা নেওয়ার প্রস্তুতি PBI গ্রহণ করেছে।